আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের নমুনা অংশের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, প্রথম প্রশ্নটা বলা হচ্ছে সার্কিটে নিরপেক্ষ তারের কাজ লিখো। সো নিরপেক্ষ তার আসলে কাকে বলা হয়? যেই তারের বেসিক্যালি কোনো ধরনের তড়িৎ ভোল্টেজ থাকে না সেটাকেই বলা হয় নিরপেক্ষ তার। তাহলে আমাদের সার্কিটের মধ্যে নিরপেক্ষ তার আসলে কি? সার্কিটের মধ্যে যে তারে কোনো ধরনের তড়িৎ ভোল্টেজ থাকে না তাকে বেসিক্যালি নিরপেক্ষ তার বলা হয়। তাহলে একটা সার্কিটের নিরপেক্ষ তার মানে তারের কাজ কি? সেটা হলো একটা সার্কিটকে বা একটা বর্তনীকে সম্পূর্ণ করতে সাহায্য করে এবং সেখানে যে জীবন্ত তারগুলা থাকে মানে নিরপেক্ষ তার ছাড়া বাকি যে তারগুলা থাকে সেটাকে জীবন্ত তার বলে, বিকজ ওই তারগুলোর মধ্যে ভোল্টেজ থাকে। ওই জীবন্ত তার থেকে আসা যে কারেন্টগুলা থাকে সেগুলাকে উৎসের মধ্যে আবারও ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে আসলে এই নিরপেক্ষ তারগুলো। এবং একটা সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করাও কিন্তু এই নিরপেক্ষ তারেরই কাজ। পরবর্তী প্রশ্নতে যাব, বলছে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? সো তড়িৎ বিশ্লেষণ যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখি আর একটু ইজিয়ার হব। ধরো তোমার এরকম আছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি ভেঙে দাও অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করে দাও তখন সেটা হয়ে যাবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এই যে দেখো আমার সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ ছিল, আমি তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে আমি এইটাকে কি করলাম, ভেঙে দিছি, বিভক্ত করে দিছি একটা ধনাত্মক অংশে একটা ঋণাত্মক অংশে। এই যে আমার একটা দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে তাদেরকে বিভক্ত করে দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণ। সো আমাদের এখানে বলা হচ্ছে কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক বা ঋণাত্মক অংশে বিভক্ত করার যে পদ্ধতি তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ভেঙে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয় এবং ঋণাত্মক আয়নের প্রভাবক দিয়েই বেসিক্যালি এই বিদ্যুৎগুলো প্রবাহিত করা হয়। পরবর্তী প্রশ্নতে চলে যাব, বলছে 1 কিলোওয়াট ঘন্টা বলতে আসলে কি বোঝায়? তাহলে আমাদের 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট বলতে আমরা বুঝি 1000 ওয়াট। তাহলে এখানে বোঝায় যে 1000 ওয়াট বা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 কিলোওয়াট ঘন্টা ছিল না, ঘন্টা মানে হলো 1 ঘন্টা। তাহলে সেই যন্ত্রের মধ্য দিয়ে যদি আমরা 1 ঘন্টা ধরে তড়িৎকে প্রবাহিত করি তাহলে যেই পরিমাণ মানে তড়িৎ শক্তিটা কি হবে, অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। কি কি শক্তিতে রূপান্তরিত হবে? তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, এই ধরনের শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্নতে বলছে তুতের দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ইলেকট্রোড দুটি কপারের পরিবর্তে নিষ্ক্রিয় ধাতুর হলে আসলে কি ঘটনাটা ঘটবে? তাহলে আমাদের তুতের দ্রবণের মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কপার ইলেকট্রোড ব্যবহার করলে অ্যানোড থেকে কপার আয়নটা দ্রবণে যায় এবং সেটা ক্যাথোডের মধ্যে কি হয়, জমে যায়। কিন্তু যদি কপারের পরিবর্তে ওই কপার ইলেকট্রোডের পরিবর্তে যদি আমরা নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করতাম তাহলে অ্যানোড নিজে থেকে কোনো ধরনের ধাতু দ্রবণে আসলে যোগ করবে না, ফলে শুধুমাত্র ক্যাথোডের মধ্যে কপার আয়ন জমে এবং দ্রবণের মধ্যে কপার আয়নের ঘনত্বটাও কমে যায়। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে সমান্তরাল সার্কিটে সংযুক্ত বাল্বগুলো সমান উজ্জ্বলতায় কেন জ্বলে? আমরা জানি সমান্তরাল সার্কিট কোনটাকে বলে। ধরো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে, ধরো এইদিকে একটা বাতি আছে, এদিকে একটা বাতি আছে, এদিকে আরেকটা বাতি আছে, তাহলে আমার 3টা বাতি আছে। এখন দেখো এই বাতিটা যে তার, এটা এখানে এসে কানেক্টেড, এটা এখানে এসে কানেক্টেড এবং এটা এখানে এসে কানেক্টেড। প্রত্যেকটা শুরুর প্রান্তে একসাথে এবং প্রত্যেকটা শেষ প্রান্ত কিন্তু একই প্রান্তে অবস্থিত। এই ধরনের বর্তনীগুলোকে আমরা বলি সমান্তরাল বর্তনী। এবং এই বর্তনীতে প্রত্যেকটা বাল্বের জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আসলে পুরোপুরি ভোল্টেজটা পায়। সো এই জন্য বেসিক্যালি সবাই সমানভাবে জ্বলে। তো আমরা কিভাবে লিখতে পারি? সমান্তরাল সংযোগে প্রত্যেকটা বাল্ব সরাসরি উচ্চ ভোল্টেজের সঙ্গে যুক্ত থাকে, ফলে আমাদের প্রত্যেকটা বাল্ব পুরো ভোল্টেজটাই আসলে পেয়ে থাকে। যেহেতু প্রত্যেকটা বাল্ব আসলে একই ভোল্টেজে চলে তাই তাদের কারেন্ট এবং শক্তি ব্যবহার প্রায় সমান হয়, ফলে আসলে সব বাল্বে সমান উজ্জ্বল হয়। আশা করি আজকে ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি ক্লাসে শীঘ্রই দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।